আমরা যখন আমাদের বয়লারগুলো পরিচালনা করব তখন আমাদের বয়লার পরিচালনার জন্য বিভিন্ন রকম চেকলিস্ট প্রয়োজন হবে, বিভিন্ন ধরনের লগবুক প্রয়োজন হবে। এই লগবুক বা চেকলিস্টগুলো কি? লগবুক বা চেকলিস্টগুলো হলো আমরা যখন আমাদের একটা মেশিন পরিচালনা করব, সেই মেশিনের যেই ডাটাগুলা তৈরি হচ্ছে প্রতিনিয়ত, সেই ডাটাগুলা যদি আমরা লিখে রাখি তাহলে পরবর্তীতে সেগুলা অ্যানালাইসিস করতে পারবো এবং সেই অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের বয়লারটা সঠিকভাবে চলতেছে কিনা, বয়লারটা কত তারিখে কোন ধরনের কাজ করা হয়েছে, এই বিষয়গুলো জানতে পারবো। এবং যেহেতু এগুলা লিখে রাখা হচ্ছে, সেই ক্ষেত্রে এগুলাকে লগবুক বা চেকলিস্ট হিসেবে আমরা চিনে থাকি। এই ক্ষেত্রে যে সকল খাতাতে আমরা এগুলা লিখে রাখি সেগুলাকে লগবুক বলা হয়। আর যে সকল লিস্ট করে রাখা হয় এবং সেই ক্ষেত্রে যখন এগুলা কোনো কাজ করা হয়, অর্থাৎ দেখা গেল যে আপনি বয়লারের মাসিক একটা মেনটেনেন্স করেছেন, সেই ক্ষেত্রে যদি আপনি সেই মেনটেনেন্সটা পূরণ করে রাখতে চান বা চিহ্নিত করতে চান যে আপনি এই মেনটেনেন্সটা করলেন, এই ক্ষেত্রে যখন আপনি শুধুমাত্র টিক চিহ্ন দিয়েই আপনি এটাকে চিহ্নিত করবেন, তখন সেগুলোকে চেকলিস্ট বলা হবে। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে সকল বয়লারগুলো আছে, মূলত ছোট ছোট বয়লার, গার্মেন্টসের বয়লার, টেক্সটাইলের বয়লার, এই বয়লার অপারেটররা মূলত যেই বিষয়ে সবচেয়ে বেশি আলিশদা করে সেটা হচ্ছে তারা মূলত এই ধরনের লগবুকগুলা করে অভ্যস্ত না বা লগবুকে লিখে অভ্যস্ত না, যার কারণে তারা এগুলা লিখেও না বা লিখতে চায়ও না, যেহেতু এগুলার বাধ্যবাধকতা খুব বেশি আমাদের কোম্পানিগুলো করে থাকে না বা তেমনভাবে কড়াকড়ি নিয়ম করে না। যার ফলে যেটা হয়, তারা এই ধরনের কোনো চেকলিস্ট ফিল আপ করে না, তারা কোনো ধরনের রেকর্ড রাখে না, যার ফলে পরবর্তীতে এই বয়লারটা মেইনটেনেন্স কত তারিখে করা হয়েছে সেটা বুঝতে পারা যায় না, এই বয়লারটা কতদিন ধরে সমস্যা দেখা দিচ্ছে সেটা বুঝতে পারা যায় না, এই বয়লারটা কবে কোন ধরনের কাজ করা হচ্ছে সেটা বোঝা যায় না। এবং আমাদের বয়লার অপারেটররা ঘন্টায় ঘন্টায় তারা যে বয়লারটা মনিটরিংয়ে রেখে সেই অনুযায়ী বয়লারটা পরিচালনা করতেছে কিনা সেটাও বোঝার উপায় থাকে না, কারণ এই যে লগবুকগুলো লেখা এগুলা তারা লিখে না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের যারা অপারেটর আছে তাদেরকে রেগুলার আমাদেরকে ট্রেন আপ করতে হবে। ট্রেন আপ করার পরে তারপরে আমাদের তাদেরকে দিয়ে এই লগবুকগুলো লেখাইতে হবে, লিখিয়ে তারপরে আমাদেরকে লগবুকগুলা পরিচালনা করতে হবে এবং পরবর্তীতে যখন সমস্যা হবে তখন সেই সমস্যা সমাধানের দিকে আমাদের এগোতে হবে। এবং শুধুমাত্র এই লগবুকগুলো যে আমাদের এই প্রয়োজনেই ব্যবহার করা হয় বা শুধুমাত্র শুধুমাত্র যে আমাদের এই লগবুকগুলা বয়লার অপারেশনের জন্যই প্রয়োজন হয়, বিষয়টা এরকম না। এর পাশাপাশি আরো বেশ কিছু বিধিমালা আছে, বেশ কিছু গাইডলাইন আছে বা বেশ কিছু বাধ্যবাধকতা আছে। যেমন আমরা যখন আমাদের বয়লারগুলা পরিচালনা করব তখন আমাদের আরএসসি অডিট হবে, নিরাপনের অডিট হবে, তারপরে বয়লার ইন্সপেকশন করা হবে, বয়লার ইন্সপেক্টররা এসে ইন্সপেকশন করে যাবে। তো যখন তারা এই ধরনের ইন্সপেকশনে আসবে তখন আমাদের বয়লারের লগবুকগুলো দেখতে চাইবে যে বয়লারে কি ধরনের পিএইচ থাকে, কি ধরনের টিডিএস থাকে, কি ধরনের এই বয়লারে প্রেশার থাকতেছে, কোনো ধরনের মেইনটেনেন্স করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা আমাদের থেকে জানতে চায়। এবং সেই ক্ষেত্রে যদি আমরা এগুলা দেখাইতে না পারি তাহলে তারা বিভিন্ন ধরনের সমস্যা করে। যেমন তারা মূলত দিয়ে দেয়, আমাদের অনুমতি না দেওয়া হয় এরকম না, তবে এইটা নিয়ে কথা বলে প্রথমত যে এগুলা বয়লার ইন্সপেকশনের সময় দেখতে চায়, ওই ক্ষেত্রে তারা দেখতে চায়। এর পাশাপাশি আমাদের যখন বয়লারগুলো অডিট হয় তখন অডিটররা এসে এই যে চেকবুক, চেকলিস্ট, তারপরে লগবুক এগুলা দেখতে চায়। তো যেহেতু আমাদের এই লগবুকগুলা অডিটের সময় দেখতে চায়, সেই ক্ষেত্রে লগবুকগুলা ভালোভাবে লিখিয়ে রাখতে হবে। অনেক ক্ষেত্রে এরকম হয় যে সারা মাস ধরে এরকম কোনো লগবুক লেখা হয় না, পরবর্তীতে হঠাৎ করে যেদিন অডিটে আসবে তার আগে জানতে পারা যায় এবং জানার পরে বয়লার অপারেটর যারা আছে সবাইকে দিয়ে 12 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ধরে এই চেকলিস্টগুলো পূরণ করা হয়, এই লগবুকগুলো লিখে নেওয়া হয়, লিখে নিয়ে সেই অনুযায়ী পরবর্তীতে সাবমিট করা হয়। তো এই ধরনের কার্যকলাপ করা যাবে না, কারণ আপনি 6 মাস পরে গিয়ে আপনার চেকলিস্টে কি লিখতেছেন আপনি বুঝতেছেন না, বা আপনি এমন ভাবে লিখে রেখেছেন যেখানে ভুলভাল লিখে রেখেছেন, পরবর্তীতে অডিট পাস করার ক্ষেত্রে ঝামেলা হবে। সেই জন্য আমাদের যেটা করতে হবে,
আমাদের অপারেটরদেরকে ট্রেন আপ করাতে হবে, ট্রেন আপ করিয়ে তারপরে তাদেরকে দিয়ে এই লগবুকগুলো লিখে নিতে হবে। লগবুকে মূলত কোন কোন তথ্য থাকে সেটা যদি আমরা দেখি, আমরা একটা লগবুকের যদি ফরম্যাট করি তাহলে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। তো এর মধ্যে এখানে যে ফরম্যাটটা দেখানো হয়েছে এই ধরনের ফরম্যাট আপনারা করতে পারেন, আপনাদের সুবিধা মতো যেটা ভালো মনে হয় সে ধরনের ফরম্যাটও আপনারা করতে পারেন। এখানে একটা লগবুকের ফরম্যাট দেখানো হয়েছে যে প্রথমে এখানে দেখানো হয়েছে একটা লগবুকের উপরে মূলত ওই কোম্পানির নাম লিখতে হয় এবং নামের পাশাপাশি কোম্পানিটা কোন জায়গায় অবস্থিত সেটা লিখতে হয়। সেজন্য এখানে মূলত সেই জায়গার নাম লেখা আছে এবং সেই কোম্পানির নাম লেখা আছে। এই ক্ষেত্রে আপনারা যখন আপনাদের চেকলিস্টগুলো তৈরি করবেন, আপনাদের যখন কোনো লগবুক তৈরি করবেন অথবা যে কোনো ধরনের রিপোর্ট তৈরি করবেন, তখন সেই কোম্পানির নাম সেই কোম্পানির ঠিকানাগুলো অবশ্যই উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো স্ট্যান্ডার্ড। মূলত একটা রিপোর্ট তৈরি করা, একটা চেকলিস্ট তৈরি করা অথবা যে কোনো ধরনের আপনি মেইল করেন বা যাই করেন সেই ক্ষেত্রে আপনার কোম্পানির নাম, লোগো এগুলো ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে কোম্পানির স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যবহার করতে হয়। তো এরপরে দেখি, এরপরে এখানে আছে ডেট। আপনি কত তারিখে এই লগবুকটা লিখতেছেন বা এই পেজটাতে কত তারিখে লিখতেছেন সেটা লেখার জন্য এখানে ডেট যুক্ত করবেন। এরপরে যদি আপনার বয়লারটা একাধিক শিফটে পরিচালিত হয়, যেমন ডে শিফট, নাইট শিফট কিংবা এরকম যদি আরও আলাদা কোনো শিফটে পরিচালনা করা হয়, তাহলে সেই শিফটটা যেন তারা লিখতে পারে সেজন্য এখানে শিফটটা উল্লেখ করতে হবে। যেমন কোনো কোম্পানি দেখা যায় যে 8 ঘন্টা শিফটে চলে, কোনো কোম্পানি 12 ঘন্টা শিফটে চলে, আবার কোনো কোম্পানি আগের দিন চলে পরের দিন মানে রাতে বন্ধ থাকে পরের দিন আবার চালু হয়। তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী শিফটটা ভাগ করতে হবে। এরপরে রানিং ইকুইপমেন্ট, আপনার যদি একাধিক বয়লার থাকে সেই ক্ষেত্রে কত নম্বর বয়লার চালু আছে সেটা অবশ্যই লিখতে হবে। এই ক্ষেত্রে যখন আপনার এই বয়লারটা বা এই শিপটা টেক ওভার করতেছে, অর্থাৎ ধরেন সকালবেলা একজন অপারেটর গেছে, যাওয়ার পরে সে এই শিপটাকে বুঝে নিল। আমরা বয়লারের যে অপারেটর থাকে, যারা ইঞ্জিনিয়ার থাকে, তাদের রেসপন্সিবিলিটিজের সময় যেমনটা দেখেছিলাম যে যখন তারা যাবে তখন ডিউটিটা টেক ওভার করবে। টেক ওভার করলো কে, সেই ব্যক্তির নাম লিখে নিতে হবে। ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার সেকশনে গেছেন, যাওয়ার পরে দেখলেন যে এরকম কোনো কিছু লেখা নাই। আজকে 3 জন অপারেটর আসছে, আসার পরে তারা এই শিফটটা কে বুঝে নিছে সেটা লেখা নাই। এরপরে দেখলেন যে আপনার আগের শিফটে অর্থাৎ পূর্ববর্তী শিফটে যে ধরনের কাজ করা হয়েছে সেই কাজে বেশ কিছু ভুল আছে বা বেশ কিছু অসঙ্গতি দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কাকে ধরবেন? একজনকে বলবেন তুমি বুঝে নিছো, ও আপনার দিক তাকাই থাকবে। আরেকজন বলবে যে না আমি বুঝে নিই নাই, আরেকজন বলবে যে আমার তো আজকে আসতে দেরি হয়েছে। তাহলে আপনি কাকে ধরবেন? অবশ্যই নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়ে এসে আপনার ডিউটিটাকে বুঝে নিতে হবে। এই ক্ষেত্রে 5 মিনিট আগে হোক বা 5 মিনিট পরে হোক ওই নির্দিষ্ট ব্যক্তিকেই বুঝে নিতে হবে। এরকম রুলস রেগুলেশন করে দিতে হবে যে আজকে যদি মিস্টার অমুক বুঝে নেয়, কালকে আরেকজন যে আছে সে বুঝে নেবে। তাহলে তাদের দায়িত্বটা ঠিক থাকবে। দেখা যাবে যে একজনের আসতে যদি একটু দেরিও হয় সে তাকে বলে দেবে যে আমার আসতে একটু দেরি হচ্ছে, আপনি শিফটটা বুঝে নিন। অন্যথায় দেখা গেল যে দুইজনই 5 মিনিট করে দেরি করে আসছে, তাহলে শিফটটা বুঝে নেবে কে? বা সে আসার সাথে সাথেই দেখা গেল যে আগে শিফটে সবাই চলে গেছে, সেই ক্ষেত্রে শিফট বুঝে নেওয়া বা শিফটে যদি কোনো সমস্যা থাকে সেইগুলা বুঝে নেওয়াতে সমস্যা হবে। যার ফলে কাজ যদি বাদও থাকে, আপনি যেহেতু জানেন না যে কোন কাজ বাদ আছে, সেই ক্ষেত্রে আপনি কাজ শুরু করতে পারবেন না। এই জন্য ডিউটি টেক ওভার করতে হবে এবং কোন কোন বয়লার বা কোন কোন মেশিনারিজ রানিং আছে সেগুলা লিখে ফেলতে হবে। এরপরে আসি, আপনার কোম্পানিতে এনার্জি সেভ করার জন্য লাইট, ফ্যান, এসি, ব্লোয়ার যেগুলা চালু আছে সেগুলা যদি চালু করার প্রয়োজন হয় তাহলে চালু রাখতে হবে, যদি বন্ধ করার প্রয়োজন হয় তাহলে বন্ধ করে দিতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি এইগুলা চালু বা বন্ধ না করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা লাইট সেটা চালানোর প্রয়োজন নাই। পরবর্তীতে যারা এইচআর আছে, তারপরে আপনার ম্যানেজার লেভেলে যারা আছে, তারা এসে দেখলো যে এখানে লাইট জ্বালানোর প্রয়োজন নাই অথচ লাইটটা জ্বলতেছে, তখন আপনাকে বিভিন্ন ধরনের কথা শুনিয়ে যাবে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার এটা আপনার দায়িত্ব যে এখানে যতটুকু এনার্জি সেভ করা যায় ততটুকু সেভ করা।
তো সেই ক্ষেত্রে সেটা করতে হবে, যারা অপারেটর থাকবে তারা এসে এগুলো চেক করবে এবং সেই ক্ষেত্রে তারা টিক চিহ্ন দিবে। এরপরে আসি বয়লারের লগবুক, মিটার রিডিং এগুলা লেখা আছে কিনা সেগুলা চেক করবে, এবং যদি মিটার রিডিং নেওয়ার প্রয়োজন হয় তাহলে তারা মিটার রিডিং গুলা নিবে। যেমন আপনার বিভিন্ন রকম ফ্লো মিটার আছে, গ্যাসের ফ্লো মিটার, পানির ফ্লো মিটার, তারপরে অন্যান্য যে সকল ফ্লো মিটার আছে, স্টিমের ফ্লো মিটার থাকতে পারে, এইগুলার ফ্লো মিটারের রিডিং গুলা তারা নিবে, যেন আগের দিন থেকে পরের দিন বিয়োগ করলে কতটুকু ফ্লো হয়েছে সেটা বুঝতে পারা যায়। এরপরে আসি ওয়াটার প্যারামিটার, ভালভ, ড্যাম্পার, এগুলা ওপেন আছে কিনা, ক্লোজ আছে কিনা, বা নির্দিষ্ট পর্যায়ে আছে কিনা সেগুলা যে ডিউটি টেক ওভার করবে সে বুঝে নেবে, এই ক্ষেত্রে সে টিক চিহ্ন দিবে। এরপরে আসি ইনস্ট্রুমেন্ট এয়ার প্রেশার। যদি আপনার বয়লারে এয়ার প্রেশার দিয়ে পরিচালিত হয় কোনো একটা ভালভ বা কোনো একটা, যেমনটা আমরা গতকালকে এক্সুয়েটার দেখেছিলাম যে এক্সুয়েটার পরিচালিত হওয়ার জন্য এয়ারের প্রেশার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে 5 কেজি, 4 কেজি, 6 কেজি এরকম প্রেশার প্রয়োজন হয়। আবার যদি আপনার বয়লারে পাপ্পু পাম্প থাকে বা প্রেশার পাওয়ার পাম্পিং ইয়ারটা থাকে, সেই ক্ষেত্রে আপনার বয়লারে এয়ারের প্রেশার প্রয়োজন হবে। তো এয়ারের প্রেশার যদি কম থাকে তাহলে তো আপনার এই যন্ত্রাংশগুলো পরিচালিত হবে না। তো কি করতে হবে আপনাকে, অবশ্যই আপনার বয়লারে এয়ারের প্রেশারটা ঠিক রাখতে হবে। এরপরে আসি আপনার বয়লারের এরিয়া ক্লিন আছে কিনা, আগের শিফটে কাজ করেছে, করার পরে আপনার শিফট মানে আপনার যে জায়গাগুলো সেই জায়গাতে দেখা যাচ্ছে যে মোবিল ফেলে রেখে চলে গেছে, তারপরে এমন কিছু কাজ করে রেখে গেছে যার ফলে আপনি পরবর্তীতে কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছেন বা কাজে ব্যাঘাত ঘটতেছে, এরকম অবস্থায় তো রাখা যাবে না। আপনি আপনার ডিউটি শেষ করার প্রয়োজনে 20 মিনিট আগে কাজ শেষ করবেন বা কাজ স্থগিত করবেন, করার পরে পুরো এরিয়া ক্লিন করে রেখে তারপরে শিফট হ্যান্ড ওভার করবেন। এখন যদি আপনি ক্লিন না করে রেখে চলে যান, পরে শিফটে আরেকজন আসছে, আসার পরে ও কাজ করতে গিয়ে দেখা গেল যে স্লিপ করে পড়ে গেছে, পড়ে গিয়ে সে একটা দুর্ঘটনার সম্মুখীন হলো। তো এরকম তো মেনে নেওয়া যাবে না, সেজন্য অবশ্যই যার শিফটে যেই ধরনের কাজ হবে সেই কাজের ক্ষেত্রে যতটুকু ময়লা হোক বা তেল গ্রিজ পড়ুক, যা কিছু হোক না কেন সে পরিষ্কার করে রেখে যাবে, এটা হচ্ছে নিয়ম। সেই ক্ষেত্রে তারা যদি ক্লিন করে না যায় তাহলে আপনি যেহেতু বুঝে নিচ্ছেন, সেই ক্ষেত্রে তারা করে গেছে কিনা দেখতেছেন, যদি করে না যায় প্রয়োজনে তারা শিফটের শেষে হইলেও পরিষ্কার করে দিয়ে তারপরে যাবে। এরপরে শিডিউল ওয়ার্ক। শিডিউল ওয়ার্ক কি কি আছে, যদি শিডিউল ওয়ার্ক থাকে, যেমন ধরেন আপনার বয়লারে আজকে শিডিউল ওয়ার্ক আছে, বয়লারের ফিড পাম্পটা আজকে পরিষ্কার করতে হবে বা ফিড পাম্পের স্টেনারটা আজকে পরিষ্কার করতে হবে, সেই ক্ষেত্রে যদি এটা করেন তাহলে টিক চিহ্ন দিয়ে যাবেন। এরপরে টুলস কি, অনেক সময় এরকম হয় যে আপনি আপনার শিফটে কাজ করেছেন, করার সময় দেখা গেল যে স্প্যানার নিয়ে গেছেন, রেঞ্জ নিয়ে গেছেন, তারপরে কাটিং প্লাস যা কিছু নিছেন আর কি, টুলস যেগুলো আছে সেগুলো নিয়ে গেছেন, নিয়ে গিয়ে এক এক জায়গায় এক এক রকম কাজ করেছেন, করার পরে একটা এক এক জায়গায় রেখেই চলে আসছেন, বা আপনি কাজ করতে করতে তাড়াহুড়া হয়েছে, সেই ক্ষেত্রে যেহেতু ডিউটি শেষ আপনি ওইখানে ওইটা রেখে চলে আসছেন। পরবর্তীতে আরেকজন যখন শিফটে আসবে তখন সে এসে দেখবে যে কিরে রেঞ্জ কই গেল, স্প্যানার কই গেল, এগুলা তখন তারা খুঁজে পাবে না। এই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে অবশ্যই ডিউটি শেষ হলে টুলস কি যেগুলো আছে এগুলা নির্দিষ্ট জায়গায় রেখে তারপর আপনাকে শিফট বুঝিয়ে দিয়ে যেতে হবে। যদি কোনোটা মিসিং থাকে তাহলে কেন মিসিং আছে আপনাকে খুঁজে বের করে নিয়ে এসে তার ওইটা রেখে দিয়ে যেতে হবে। অন্যথায় দেখা যাবে যে আপনি এক জায়গায় একটা ফেলে রেখেছেন, আরেক জায়গায় ফেলে রেখে এসেছে, পরবর্তীতে টুলসগুলো আর পাওয়া যাচ্ছে না। তো টুলস তো কোম্পানি প্রত্যেকদিন কিনে দিবেন আপনাকে। আবার অনেক কোম্পানি আছে যদি আপনার কোনো টুলস নষ্ট হয়ে যায় সেটা জমা দিয়ে তারপরে আরেকটা নতুন কিনতে হবে বা আরেকটা নতুন দিবে। এই ক্ষেত্রে যদি আপনার থেকে হারিয়ে যায় তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। এরকমও অনেক কোম্পানি আছে। তো সেই ক্ষেত্রে আপনি হারাইছেন, আরেকজন কেন এটার দায়বদ্ধতা নেবে? সেজন্য অবশ্যই এই টুলস, তারপরে চাবি, এগুলো যেখানে যেখানে রাখার প্রয়োজন সেখানে সেখানে রেখে যেতে হবে। তারপরে যদি আপনার কম্পিউটারের ডিসপ্লে থাকে, তারপরে এইচএমআই ডিসপ্লে থাকে, স্ক্যানার ডিসপ্লে থাকে, কিংবা অন্য কোনো ডিসপ্লে যদি থাকে সেগুলোতে যদি পাওয়ার না থাকে তাহলে সেগুলো আপনাকে জানিয়ে দিতে হবে। আর যদি পাওয়ার ঠিক মতন থাকে এবং কোনো অ্যালার্ম যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে এ পাশে আসি অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে ধরেন আপনার ফ্যাক্টরিতে 5 জন অপারেটর আছে, এই 5 জন অপারেটরের মধ্যে আজকে একজন সকালবেলা এসে শিফট বুঝে নেওয়ার কথা, সে শিফট বুঝে নিয়েছে, আর বাকি 2 জন তারা সকালবেলা আসতেছিল, আস্তে আস্তে গল্প করতে করতে বলছে যে আচ্ছা ঠিক আছে মিস্টার করিম তো আজকে শিফট বুঝে নেবে, চলো এক কাপ চা খেয়ে তারপরে যাই।
তো তারা কি করলো, তারা চা খেয়ে আস্তে আস্তে আধা ঘন্টা দেরি হয়ে গেছে, কোনো কারণে হয়তো বা দেরি হয়েছে, এর মধ্যে আপনাকে আপনার ম্যানেজার জিজ্ঞাসা করেছে যে করিমকে আর মিস্টার রহিমকে যেহেতু পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি চলে আসেন। তো তিনি কি বললো যে আপনি চলে আসেন, তো কি বলতেছে যে না স্যার এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না, আমি এই মুহূর্তে আসতে পারতেছি না, করিম আর রহিম তো প্রত্যেকদিনই এরকম দেরি করে, ওদের বিষয়ে তো আপনারা কিছু করেন না, আমি কিভাবে আসবো বয়লার ফেলে রেখে। তো এই যে একটা রিপোর্ট তার কাছে চলে গেল, হয়তোবা আপনার যে কলিগ আছে সে অনেক ভালো, কিন্তু সবার কলিগই ভালো হয় না, চেষ্টা করে যেন আরেকজনকে একটু কমিয়ে রাখা যায়, সে যেন একটু উপরে উঠতে পারে, কারণ মাস শেষে বা বছর শেষে ইনক্রিমেন্টটা তার দরকার। তো সেই ক্ষেত্রে কি হয়, যে এই যে এইরকম একটা রিপোর্ট সে করে দিছে, ম্যানেজাররা জানতে চাইবে না যে এর আগে কবে কবে সে এরকম লেট করেছে, ম্যানেজার সরাসরি তাকে ফোন দিয়ে বলবে যে তুমি কোথায়, তখন যদি সে বলে যে স্যার আসতে একটু লেট হয়েছে, তার মানে সে শিওর হয়ে গেল যে সে আসলেই লেট করেছে, এর ফলে সে সারা বছর লেট করে এরকম ধরে নেবে। অথবা ধরেন আপনার ফ্যাক্টরিতেই আপনি কোনো একটা কাজে ব্যস্ত আছেন কিন্তু সেকশনে যান নাই, সেই ক্ষেত্রে যদি ম্যানেজার গিয়ে সরাসরি দেখতে পায় যে কি রে মিস্টার করিম তো এখনো আসে নাই, ঘটনা কি, তখন সে কিছু বললো না, না বলে চলে এলো। এরপরে পরবর্তীতে কোনো না কোনো একদিন আবারও এরকম ঘটনা ঘটেছে, সেই দিনও সে দেখলো যে আপনি নাই, তার মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরেও আপনি সেকশনে আসেন নাই, তখন কি হবে, তখন সে এই বিষয়টা মাথায় রেখে দেবে, এখন আপনি কখন পাঞ্চ করেন কখন না করেন এত কিছু ম্যানেজারের দেখার সময় নাই, সে গিয়ে গেছে আপনার কাছে যাওয়ার পরে আপনাকে পায় নাই, তার মানে তার মাথায় থেকে গেছে যে আপনি আধা ঘন্টা পরে আসছেন আজকে, এবং এটা আপনি ম্যানেজারকে জানান নাই। প্রথম দোষ হচ্ছে আপনার দেরি হয়েছে, আপনি ম্যানেজারকে জানান নাই, এবং তার মাথায় থেকে যাবে যে আপনি রেগুলারই এরকম হয়তোবা করতেছেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার প্রতি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সেজন্য এখানে আপনি যে এসেছেন সেটা নিশ্চিত করতে হবে, এক্ষেত্রে যদি আপনি কোনো কাজে আটকেও থাকেন সেই ক্ষেত্রেও যে সেকশনে গেছে তাকে জানিয়ে দিতে হবে যে আমি এই কাজে আছি, এখানে আছি। এরপরে আসি রেসপন্সিবল। একাধিক অপারেটর যদি কোনো এক ফ্যাক্টরিতে থাকে, দেখা যায় যে কোনো ফ্যাক্টরিতে 2টা 3টা বয়লার থাকে, এক শিফটে 2জন 3জন অপারেটর থাকে, সেই ক্ষেত্রে যদি সবাইকেই মনে করেন যে আপনি কিছুই দায়িত্ব দেন নাই, সবাই আসবে, সবাই পানি টেস্ট করবে, সবাই sorry, সবাই দেখা যাবে যে বসে আছে, সবাই দেখা যাবে যে কোনো একটা কাজে যাচ্ছে, এরকম যার যেমন ইচ্ছা হচ্ছে কাজ করতেছে, যার যেমন ইচ্ছা হচ্ছে বসে থাকতেছে, তো দিন শেষে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি এসে যাকেই বলবেন যে এটা কেন হয়েছে, সেই দাঁত বের করে আপনার সামনে একটা হাসি দিবে, দিয়ে বলবে স্যার আমি তো জানি না, স্যার আমি তো এই কাজ করছিলাম, স্যার আমি তো এখানে ছিলামই না, আমি বাথরুমে ছিলাম। তাহলে আপনি ধরবেনটা কাকে, সবাই এমন এমন কারণ দেখাইছে যার কারণে তাকে আর ধরতে পারতেছেন না। তো কি হচ্ছে, আপনি কার যে সমস্যা কি সমস্যা এইটা তো আপনার দেখার বিষয় না, মূল সমস্যা হয়েছে কি বয়লারের অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটা সমাধান করার জন্য আপনাকে দৌড়াইতে হবে তখন, এবং এইটা যেন না হয় সেজন্য আপনাকে নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট নির্দিষ্ট রেসপন্সিবিলিটিস দিয়ে রাখতে হবে। যেমন যদি আপনার ফ্যাক্টরিতে 3জন অপারেটর থাকে একই শিফটে, তাহলে আপনি একজনকে অপারেশনের দায়িত্ব দিয়ে রাখেন, সে অপারেশন রিলেটেড যা কিছু আছে সব দেখবে, যেমন সে লগবুক লিখবে, সে প্রেশার মেনটেন করবে, যদি কোনো কারণে প্রেশার ড্রপ করে দায়বদ্ধতা তার, যদি কোনো কারণে লগবুক লেখা না হয় দায়বদ্ধতা তার, যদি কোনো কারণে অপারেশন রিলেটেড অন্যান্য কোনো কিছু সমস্যা হয় দায়বদ্ধতা তার, আপনি এসে তাকেই ধরবেন। এরপরে আর যে 2জন আছে বা একজন আছে তাদেরকে আপনি মেনটেনেন্সের দায়িত্ব দিয়ে রাখেন, যে তারা পানি টেস্ট করবে, তারা যদি ডোজিং কেমিক্যাল দেওয়ার প্রয়োজন হয় সেই ডোজিং কেমিক্যাল দিবে, বা অন্যান্য যে সকল কাজ থাকবে শিডিউল ওয়ার্ক থাকবে সেগুলা তারা করবে। এর ফলে যেটা হবে যে যে অপারেশনের দায়িত্বে, তার মাথায় আছে যে আজকে যদি কোনো সমস্যা হয় আমাকে ধরবে, এবং যদি মেইনটেনেন্স রিলেটেড কোনো কাজ না হয় তাহলে যে দায়িত্বে আছে তাকে ধরা হবে, তার মানে 2জনেই তার নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করবে। এর পরবর্তী দিনে এসে দেখা যাবে যে যে আগের দিন মেইনটেনেন্সের কাজ করেছে সে পরের দিনে অপারেশনের কাজ করবে, যে আগের দিন অপারেশনের কাজ করেছে সে মেইনটেনেন্সের কাজ করবে, তাহলে সমতা থাকবে, সবাই ভারসাম্য ঠিক রেখে কাজ করতে থাকবে। এরপরে যদি আপনার এরকম হয়, ধরেন অপারেটর ওয়াশরুমে গেছে বা অপারেটর লাঞ্চে গেছে, তখন কি হবে, তখন অবশ্যই যে মেইনটেনেন্সের দায়িত্ব থাকবে তাকে দায়ভার দিয়ে যাবে, এবং যারা মূলত অপারেশনের দায়িত্ব বাদে যারা থাকবে তারা অবশ্যই অবশ্যই অপারেশনে যে থাকবে তাকে সাহায্য করতে বাধ্য থাকবে।
কারণ তার অসুস্থতা থাকতে পারে, তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে, সে লাঞ্চ করবে, সে নামাজ পড়বে। অতএব ওই সময়গুলোতে যারা মেইনটেনেন্সের দায়িত্বে থাকবে তারা তাকে হেল্প করবে। তাহলে আপনার ফ্যাক্টরিতে মূলত অবহেলা হওয়ার সম্ভাবনা কমে যাবে, এই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কমে যাবে। এরপরে আপনার যদি কোনো রিমার্ক থাকে বা কোনো মন্তব্য থাকে সেই ক্ষেত্রে এখানে লিখলেন, লেখার পরে শিফট রিপোর্ট লিখলেন যে আজকে 8টার সময় বয়লার অপারেট করা হয়েছে, বা 8টার সময় বয়লারটা রানিং করা হয়েছে, 9টার সময় বয়লারের গেজ গ্লাস টেস্ট করা হয়েছে, 10টার সময় বয়লারে ব্লো ডাউন করা হয়েছে, 11টার সময় বয়লারের অমুক মেইনটেনেন্সটা করা হয়েছে, তারপরে আরও যেই কাজগুলো করা হয়েছে এরকম ধাপে ধাপে লিখলেন। লিখার পরে যদি কোনো কারণে আপনার সেকেন্ড শিফটকে বা পরবর্তী শিফটকে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হয়, যেমন ধরেন আপনার ফ্যাক্টরিতে আজকে কাজ চলতেছে, আজকে যথেষ্ট পরিমাণ লোকজন ছিল না, বা আজকে কাজটা কমপ্লিট করা সম্ভব হয় নাই, তাহলে কি করতে হবে? পরের শিফটে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে আপনি নেক্সট শিফটকে ইনস্ট্রাকশন দিয়ে গেলেন যে আমাদের বয়লারের যে 5টা স্টেনার আছে, 5টা স্টেনারের মধ্যে 2টা পরিষ্কার করা হয়েছে, পরের শিফট যেন এসে বাকি 3টা কাজ করে। তাহলে কি হবে? এইখানে লিখিত থাকলো, এর ফলে সে এসে আর বলতে পারবে না যে আমাকে তো আগের শিফট কিছু বলে দেয় নাই, কাজ করতে হবে আমি জানি না। যদি আমাকে বলে যেত তাহলে কি আমি কাজ ফেলে রাখতাম? আমি তো ঠিকই কাজ করতাম, আমি জানি না জন্য কাজটা করতে পারি নাই। তো এইটা আপনার পরের শিফটের লোকজন এসে আর বলার সুযোগ থাকবে না, যদি ইনস্ট্রাকশনে লিখে রেখে যায় যে আমরা 2টা শিফটে, মানে আমাদের শিফটে 2টা স্টেনার পরিষ্কার করেছি, পরের শিফটে 3টা পরিষ্কার করতে হবে। এখানে একেবারে স্বচ্ছভাবে লেখা আছে। এখন আপনার দায়িত্ব হচ্ছে এসে লগবুক দেখা, আপনি দেখেছেন, এখন আপনি কাজে চলে যাবেন, শেষ। এরপরে আসি, যদি আপনার বয়লারে একাধিক বয়লার থাকে আপনার সেকশনে, তাহলে যদি এরকম হয় যে একটা বয়লার রানিং আছে, আরেকটা স্ট্যান্ড বাই রেডি আছে, আরেকটা বন্ধ আছে, সেই ক্ষেত্রে সেগুলো উল্লেখ করে রেখে যেতে হবে যে কোনটা রানিং আছে, কোনটা বন্ধ আছে, কোনটা স্ট্যান্ড বাই রেডি আছে। এখন যদি ধরেন আপনার বয়লারে সমস্যা হয়েছে, সমস্যাটা কি? বয়লারের ফটো সেলটা নষ্ট হয়ে গেছে, বয়লারের মেন হোল্ডার লিকেজ করতেছে। এই ক্ষেত্রে এটা একটা সমস্যা, এটার সমাধান করতে হয়তো বা সময় লাগতে পারে। আপনার বয়লারটা বন্ধ হয়েছে, তারপরে বয়লারটা ঠান্ডা হবে, তারপরে বয়লারের ম্যানহোল খুলতে হবে, গ্যাসকেট কাটতে হবে, তারপরে আবার লাগাইতে হবে, তারপরে টাইট দিতে হবে। তার মানে এটা একটা লম্বা প্রসেস। এই ক্ষেত্রে এইটা পেন্ডিং ইস্যু, যেটা মূলত এক বা একাধিক দিন এই কাজের জন্য প্রয়োজন হবে, বা দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন ধরে পেন্ডিং আছে, কাজটা কমপ্লিট হচ্ছে না। সেই ক্ষেত্রে কোন কোন কাজ পেন্ডিং আছে সেগুলা উল্লেখ করে রাখতে হবে। তাহলে কি হবে? যখন আপনার ইঞ্জিনিয়ার, আপনার ম্যানেজার এগুলা এসে দেখতেছে যে আমাদের বয়লারের ম্যানহোলটা লিকেজ হয়ে আছে বিগত 5 দিন ধরে, আমাদের বয়লারের ফটো সেলটা নষ্ট হয়ে আছে বিগত 2 দিন ধরে, আমাদের বয়লারের ফিড পাম্প একটা নষ্ট আছে বিগত 1 মাস ধরে, তখন তারা এসে যখন সিগনেচার করবে তাদের উপর দায়বদ্ধতাটা চলে যাবে যে আপনি অপারেটর এটা লিখে রেখেছেন, ইঞ্জিনিয়ার এটা দেখেছে তারপরেও এই ইয়াটা মোটরটা ঠিক করে না, ইঞ্জিনিয়ার দেখেছে তারপরেও ফিড পাম্পটা ঠিক করে না, ইঞ্জিনিয়ার দেখেছে তারপরেও এখানে লিকেজটা ঠিক করা হচ্ছে না। তার মানে যদি ওইখান থেকে কোনো দুর্ঘটনা ঘটে, ওইটার কারণে যদি ব্রেকডাউন হয়, তাহলে আপনার অপারেটর আর দায়বদ্ধতা নাই, কারণ সে লিখেছে এবং আপনার ইঞ্জিনিয়ার ম্যানেজার তারা এগুলো দেখেছে, দেখে প্রত্যেকদিন সিগনেচার করতেছে যে এটা নষ্ট আছে। তার মানে আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার যখন এই লগবুকটা দেখবেন, তখন আপনার প্রত্যেকটা তথ্য মাথায় চলে আসবে যে আজকে কি কি কাজ করা হয়েছে, আজকে কি কি কাজ পেন্ডিং আছে, বিগত কত দিনের কাজ পেন্ডিং আছে, আজকে কোন বয়লার রানিং আছে, কতক্ষণ ধরে রানিং থাকলো, তারপরে হচ্ছে যে কেমিক্যাল দেওয়া হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। এই প্রত্যেকটা তথ্য যখন আপনি দেখলেন তখন আপনার মাথায় থেকে গেল, এবং পরবর্তীতে আপনি সেই অনুযায়ী কাজ করবেন। এবং যদি কখনো আপনার ম্যানেজার, আপনার হায়ার অথরিটি আপনাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমাদের বয়লারের যে ইয়াটা আছে, ফিড পাম্পটা আছে, এটা বন্ধ কেন, তখন আপনি বলতে পারবেন যে স্যার আমাদের ফিড পাম্পের সিল যেটা ছিল ওই সিলটা নষ্ট হয়ে গেছে, আমরা সিলের জন্য রিকোয়ারমেন্ট দিচ্ছি, সিল আসলে তারপরে আমরা ঠিক করব। অন্যথায় আপনি শুধুমাত্র একদিন দেখেছিলেন যে যেহেতু শিফট চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আগের শিফটে কাজ করা হয়েছে, আপনি এসে দেখেছেন যে এই সেলটা নষ্ট, তারপরে ওইভাবেই পড়ে আছে, আপনার আর ম্যানেজারের সাথে 1 সপ্তাহ ধরে দেখা নাই, কারণ আপনি নাইট ডিউটি করতেছেন। এখন আপনাকে হঠাৎ করে আপনি যেদিন ডেতে আসছেন সেদিনে আপনাকে জিজ্ঞাসা করে বসছে যে কি ব্যাপার, সেলটা নষ্ট এখনো কাজ করা হয়নি কেন, আপনি জানেন না যে কি কারণে নষ্ট হয়েছে, বা
আর দেখা যাচ্ছে যে আপনি জানেনই না যে এটার অবস্থাটা কি, এটা কি পেন্ডিং আছে নাকি এর ইয়াটা দেওয়া হয়েছে পার্সেসকে বলা হয়েছে নাকি এই ইয়াটা সিলটা রিপেয়ার করার জন্য পাঠানো হয়েছে। যেহেতু আপনি জানেন না সেই ক্ষেত্রে ওই সময় আপনি ধরা খেয়ে যাবেন। সেজন্য অবশ্যই এই ধরনের লগবুক লিখাইতে হবে। লিখাইলে আপনি যখন প্রত্যেক দিন এই লগবুকগুলো চেক করতেছেন তখন আপনার নিজের মাথায় থেকে যাচ্ছে, এবং এর পরবর্তীতে ধরেন আজকে একটা সিল নষ্ট হয়েছে, আজ থেকে 10 দিন 15 দিন পরে গিয়ে আবারও সেম সিলটা নষ্ট হয়েছে, তখন আপনি বলতে পারবেন যে এই সেলটা আজ থেকে 10 দিন আগেই নষ্ট হয়েছে, আজকে আবারও নষ্ট হয়ে গেল, তার মানে সিলটার কোয়ালিটি ভালো না, আমাদের এই সিল দিয়ে চলবে না। এরকম আপনি রিপোর্ট করতে পারবেন। অন্যথায় কবে করা হয়েছে, যেমন আপনি আজ থেকে 3 দিন আগে কি খেয়েছেন সেটা আপনার মনে নেই, অথচ খুব আয়েশ করে আপনি ওই খাবারটা খেয়েছিলেন, খুব মজা পেয়েছিলেন, তৃপ্তি পেয়েছিলেন, কিন্তু আপনার আজকে আর মনে নাই যে ওই খাবারটা মূলত কত তারিখে খেয়েছেন বা কবে খেয়েছেন। তো এটা কেন মনে নাই? এগুলো হচ্ছে রেগুলার প্রসেস, আপনি প্রত্যেক দিনই খাচ্ছেন, প্রত্যেক দিনই একটা কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার মনে থাকবে না। আর আমরা মানুষ হিসেবে ভুলে যাওয়াটা আমাদের প্রবণতা, সেই ক্ষেত্রে আমরা ভুলে যাই। তো আপনি যদি এরকম মনে না রাখতে পারেন আর আপনাকে যেই দিন জেরা করা শুরু করবে সেদিন যদি বলতে না পারেন, তাহলে আপনার ওইখানেই চাকরি নড়বড়ে হয়ে যাবে। আমরা যখন আমাদের বয়লারগুলা অপারেট করব তখন আমাদের বয়লারের জন্য অপারেশনাল লগবুক প্রয়োজন হবে। এই ক্ষেত্রে একটা বয়লারে কি ধরনের লগবুক প্রয়োজন হয় সেগুলা এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। এই প্রত্যেকটা তথ্য আপনার বয়লারে নাও লাগতে পারে এবং এর বাইরেও বিভিন্ন রকম তথ্য আপনার প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে আপনার বয়লারটা কেমন, বয়লারটা কতটুকু প্রেসার, কি কি যন্ত্রাংশ আছে, এই বিষয়গুলোর উপর নির্ভর করবে যে আপনার বয়লারটা লগবুক কেমন হবে, মূলত অপারেশনাল লগবুক কেমন হবে সেটা। তো একটা বয়লার যখন অপারেট করবেন, এতক্ষণ ধরে আমরা শিপ লগবুক সম্বন্ধে দেখতেছিলাম, এখন আমরা অপারেশনাল লগবুক নিয়ে কথা বলতেছি। যে একটা বয়লার যখন অপারেট হবে তখন যেহেতু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমাদের বয়লারের তথ্যগুলা লিখতে হয়, সেই ক্ষেত্রে সেখানে আমরা কি কি লিখব সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে যখন আমরা অপারেশনাল লগবুক তৈরি করব তখন এখানে দেখানো আছে যে একটা কোম্পানির নাম এবং লোকেশন এখানে উপরে ইন্ডেক্সে লেখা দেওয়া আছে। তো এখানে লিখলাম, লেখার পরে আমরা ডেটটা দিলাম, ডেট কমপ্লিট হলো, এগুলো আপনারা সবাই বুঝেন যে কোনটার মানে কি। এরপরে এখানে বয়লারের নাম্বার দিলাম, যে আমার এই লগবুকটা 1 নম্বর বয়লারের জন্য, 2 নম্বর বয়লারের জন্য নাকি 10 নম্বর বয়লারের জন্য। এরপরে আসি, আমরা আমাদের বয়লারের লগবুক তৈরি করার জন্য প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে টাইম, অর্থাৎ আমি এই লগবুকটাতে এই তথ্যগুলা কোন সময় লিখতেছি, আমি কি 10টার সময় লিখতেছি, 11টার সময় লিখতেছি, 12টার সময় লিখতেছি নাকি কয়টার সময় লিখতেছি সেটা আমি উল্লেখ করলাম। দেখা গেল যে এখানে আমি 9টার সময় এই লগবুকটা বা এই রোটা লিখতেছি, ঠিক আছে। তো এটা লিখলাম, লেখার পরে আমাদের বয়লারটা এক এক সময় এক এক রকম কন্ডিশনে থাকতে পারে, কখনো স্টার্ট কন্ডিশনে থাকতে পারে, কখনো স্টপ কন্ডিশনে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি 9টার সময় বয়লারটা রানিং করলেন, তো যদি 9টার সময় রানিং করেন তাহলে এখানে লিখে দিতে হবে 9টার সময় রানিং করেছেন। যদি এরকম হয় যে আপনার বয়লারটা এখন লিখতেছেন 10টার সময়, এখন বা এখন 9টার সময় লিখতেছেন, সেই ক্ষেত্রে আপনি এই বয়লারটা বন্ধ করে দিলেন। তো বন্ধ করেছেন কখন? আপনি অবশ্যই এই এটা লেখার পরে বন্ধ করবেন, তো সেই ক্ষেত্রে এটা ফাঁকা থাকবে। পরবর্তীতে যখন আপনি লিখতেছেন তখন এখানে 9টা 40-এর সময় বন্ধ হয়েছে বা এটা পুরোপুরি একেবারে 9টার সময় বন্ধ হয়েছে এটা আপনি লিখে দিলেন। আর স্টার্ট হয়েছিল, দেখা যাচ্ছে যে আমরা এখানে আরেকটা যদি রো নেই, দেখা গেল যে আপনার বয়লারটা আগের শিফটে সকাল 6টার সময় রানিং হয়েছে এবং আপনি এইখানে বয়লারটা বন্ধ করলেন কয়টার সময়, এটা বন্ধ করেছেন 9টার সময়। তাহলে আপনার বয়লারটা কতক্ষণ চলেছে? আপনার বয়লারটা চলেছে 3 ঘন্টা। তাহলে আপনি যখন হিসাব করবেন যে আপনার বয়লারটা সারাদিনে কত ঘন্টা চলেছে, তখন আপনি বলতে পারবেন যে আমার 1 নম্বর বয়লারটা চলেছে 3 ঘন্টা,
আমার 2 নম্বর বয়লারটা চলেছে 4 ঘন্টা, আমার 5 নম্বর বয়লারটা চলেছে 1 ঘন্টা, এবং 6 নম্বর বয়লারটা বন্ধ ছিল। তখন এভাবে আপনি বলতে পারবেন। অন্যথায় আপনার বয়লারটা কখন রানিং হচ্ছে, কখন বন্ধ হচ্ছে, এরকম যদি হিসাব না থাকে, তাহলে সারা মাসে কত ঘন্টা বয়লারটা চলেছে এই সম্বন্ধে আপনি কোনো তথ্য আপনার ম্যানেজমেন্টকে দিতে পারবেন না। যেহেতু মাস শেষে আমাদেরকে বয়লারের রিপোর্টগুলো প্রদান করতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এইরকম তথ্যগুলো লিখে রাখতে হবে যে বয়লার কখন রানিং হচ্ছে, কখন বন্ধ হচ্ছে। এই ক্ষেত্রে কোনো কোনো বয়লার আছে যেগুলা মূলত গার্মেন্টসে ব্যবহার করা হয়, সেই বয়লারগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বয়লার রানিং হয়েছে, হওয়ার পরে স্টিম উঠে গেছে, অর্থাৎ 5 কেজি স্টিম উঠে গেছে, এরপরে বয়লারটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে আবারও যখন স্টিম শেষ হচ্ছে, তারপরে আবারও রানিং হচ্ছে অটোমেটিক। এইভাবে মূলত চলতে থাকে। সেই ক্ষেত্রে ওই বয়লারগুলা যদি আপনি মেনটেন করতে চান, তাহলে সেগুলোও মেনটেন করতে পারেন যে কতবার বয়লারগুলো রানিং হচ্ছে, কতবার বন্ধ হচ্ছে। এই ক্ষেত্রে গ্যাসের পরিমাণ কমিয়ে রেখে বয়লারগুলোকে কন্টিনিউয়াসলি রানিং রাখা যায় কিনা, এই বিষয়ে আপনারা পদক্ষেপ নিতে পারেন। আর যদি এরকম হয় যে আপনার ম্যানেজমেন্ট বুঝেই যে বয়লার 10 মিনিট চলবে, চলার পরে স্টিম উঠবে, তারপর আবার রেস্ট করবে আধা ঘন্টা, তারপর আবারও 10 মিনিট চলবে, তাহলে সেটা আলাদা বিষয়। এরপরে আসি, আমাদের বয়লার যখন আমরা পরিচালনা করব, তখন আমাদের বয়লারে ফিড ওয়াটারের প্যারামিটারগুলো জানতে হবে। তো যেহেতু ফিড ওয়াটারের প্যারামিটারগুলো জানতে হবে, সেই ক্ষেত্রে ফিড ওয়াটারের পিএইচ কত আছে, ফিড ওয়াটারের টিডিএস কত আছে, ফিড ওয়াটারের হার্ডনেস কত আছে, ফিড ওয়াটারের টেম্পারেচার কত আছে, এইগুলা আমাদেরকে অবশ্যই লিখে রাখতে হবে। তাহলে কি হবে, বছর শেষে যখন ইন্সপেকশন হচ্ছে, তখন যদি এই তথ্যগুলো দেখতে চায়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে দেখাইতে পারবো যে এই যে স্যার আমাদের লগবুকে লেখা আছে আমাদের পানির প্যারামিটারগুলো মোটামুটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই থাকে। যেমন এই যে দেখতে পাচ্ছেন গতকালকে ছিল 8, তার আগের দিন ছিল 8.2, তার আগের দিনও 8 ছিল। তখন আপনার যে ইন্সপেক্টর আছে সে স্যাটিসফাইড হয়ে যাবে। অন্যথায় এরকম কোনো তথ্য নাই, সে এসে কি বুঝবে যে আপনার বয়লারে পানি র ওয়াটার ব্যবহার করেন নাকি পানিটা ট্রিটমেন্ট করে ব্যবহার করেন, ট্রিটমেন্ট করলে সেই পানির হার্ডনেস, টিডিএস, পিএস কত থাকে, এগুলো আপনাকে দেখাইতে হবে, এবং সেই ক্ষেত্রে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় লিখতে হবে। যদি আপনার অপ অর্ডার এগুলো না লিখে, তার মানে আপনার পিএইচ টিডিএস ঠিক থাকতেছে কি ঠিক থাকতেছে না আপনি বুঝতে পারতেছেন না। এই ক্ষেত্রে আপনার ওই পিএইচ টিডিএস এর মান কম বা বেশি হইলেও আপনি বুঝতেও পারবেন না, বয়লারের মধ্যে স্কেল তৈরি হয়ে যাবে। এরপরে আসি, আমাদের বয়লারের ওয়াটার যেগুলা ব্যবহার করা হচ্ছে, সেই ওয়াটারগুলার পিএইচ টিডিএস কত থাকতেছে। এই ক্ষেত্রে বয়লারের ভিতরে, অর্থাৎ বয়লারে ব্লো ডাউন করে যদি আপনি সেই পানিগুলার টেস্ট করেন, তাহলে দেখতে পাবেন যে সেই পানির টিডিএস পিএস আর বয়লারের ফিড ওয়াটারের পিএস টিডিএস এর পার্থক্য আছে। যেহেতু বয়লারের মধ্যে কন্টিনিউয়াসলি পানিগুলো স্টিমে রূপান্তরিত হচ্ছে, সেই ক্ষেত্রে এখানের পিএস টিডিএসটা কম বেশি হবে। সেই ক্ষেত্রে পিএইচ দেখা গেল যে আগের দিন আছে 12, তারপরের দিন পাওয়া যাচ্ছে 9, তারপরের দিন পাওয়া যাচ্ছে 10। তার মানে রেগুলার আপনার বয়লারের ভিতরের পিএইচটা ঠিক থাকতেছে না। এই ক্ষেত্রে ব্যালেন্সে রাখার জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো নিতে পারবেন আপনি। অন্যথায় বয়লারের মধ্যে কতটুকু আছে এটা আপনি বুঝতেও পারবেন না, এই সম্বন্ধে আপনি কোনো অ্যাকশনেও যেতে পারবেন না। এরপরে টিডিএস। টিডিএস যেহেতু নির্দিষ্ট রেঞ্জে রাখতে হয়, হার্ডনেসও যেহেতু নির্দিষ্ট রেঞ্জে রাখতে হয়, সেই ক্ষেত্রে এগুলো আপনাকে লিখে রাখতে হবে যে বয়লারে টিডিএস, পিএস, হার্ডনেস এগুলা কত থাকতেছে। এরপরে আসি ফ্লোমিটার রিডিং। যদি আপনার বয়লারে ওয়াটারের ফ্লোমিটার থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সারাদিনে আপনার বয়লারটা কতটুকু পানি কনজাম্পশন করেছে। অর্থাৎ আপনি যদি এই হিসাবগুলা করতে চান, তাহলে আপনার একটা ফ্লোমিটার লাগবে পানির লাইনে, একটা ফ্লোমিটার লাগবে স্টিমের লাইনে। তাহলে আপনি কি করতে পারবেন, আপনার পানি কতটুকু ব্যবহার হচ্ছে এবং কতটুকু স্টিম উৎপাদন হচ্ছে সেটার কম্পেয়ার করতে পারবেন। যখন আপনি কম্পেয়ার করবেন, তখন দেখতে পারবেন যে আপনার বয়লারে দেখা গেল যে সারাদিনে 10 টন পানি ব্যবহার হয়েছে, আর আপনার বয়লারে স্টিম উৎপাদন হয়েছে 8 টন। তাহলে এখানে 2 টন পানি আপনার অপচয় হয়েছে। সেটা ব্লো ডাউনের মাধ্যমে হতে পারে, সেটা অন্য কোনো কারণে হতে পারে, আপনার কোনো টেস্ট করেছেন বা পানি ফেলে দিছেন, বা সিস্টেম লসের কারণে হতে পারে। যে কোনোভাবে আপনার 2 টন পানি নষ্ট হয়েছে। তার মানে এই 2 টন পানিকে উত্তপ্ত করতে যে পরিমাণ গ্যাস প্রয়োজন হয়েছে, ওইগুলো আপনার টোটালি লস। সেজন্য আপনার এই ধরনের লস কমাতে, ইফিসিয়েন্সি বাড়াইতে অবশ্যই আপনার বয়লারে যেন ফ্লোমিটার ব্যবহার করা হয় সেটা নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে আমাদের যে সকল ইয়াগুলা গার্মেন্টস, তারপর টেক্সটাইল, ছোট ছোট বয়লার ব্যবহার করা হয় 5 টন 10 টন, এইগুলার ক্ষেত্রে এতটা মূলত তারা পোটেনশিয়াল দেখায় না, বা
তারা এত কিছু নিতে চায় না, যে খরচ হচ্ছে, এত টাকা খরচ করার কি প্রয়োজন, আমাদের তো এখান থেকে স্টিম উৎপাদন হচ্ছেই। এই ক্ষেত্রে এজ এ ইঞ্জিনিয়ার আপনি তাদেরকে বুঝাবেন যে আমাদের বয়লারে যদি ফ্লো মিটার থাকে সেই ক্ষেত্রে আমরা হিসাব করতে পারবো। একটা ফ্লো মিটারের দাম দেখা গেল যে 50,000 টাকা, আর আমরা যদি 2 মাস 3 মাস এই ফ্লো মিটারটা ব্যবহার করে সেই অনুযায়ী বয়লার পরিচালনা করি, তাহলে আমাদের 1 লাখ টাকা সেভ করা সম্ভব। তাহলে আমাদের প্রাথমিকভাবে 50,000 টাকা খরচ করাটা এক্ষেত্রে যুক্তিসঙ্গত। সেজন্য আপনি তাদেরকে এইভাবে বুঝাবেন। এরপর আসি স্টিম। স্টিমের ক্ষেত্রে আমরা যখন আমাদের বয়লারগুলো পরিচালনা করতেছি তখন সেখানে কতটুকু স্টিম উৎপাদন হচ্ছে, সেই স্টিমের কতটুকু প্রেসার থাকতেছে, কতটুকু টেম্পারেচার উৎপাদন হচ্ছে সেই স্টিমে, সেই স্টিম কতটুকু আমরা ব্যবহার করতেছি, এই তথ্যগুলো আমাদেরকে লিখে রাখতে হবে। তাহলে যেটা হবে, ধরেন আপনার বয়লারে সকাল 9টার সময় ছিল 5 কেজি প্রেসার, সকাল 10টার সময় এসে হয়ে গেছে 4 কেজি প্রেসার। তাহলে এই প্রেসারটা কেন কমলো এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। অন্যথায় সকাল 9টার সময়ও লেখেন নাই, 10টার সময়ও লেখেন নাই, 12টার সময়ও লেখেন নাই, 5টার সময় গিয়ে আপনি দেখলেন যে বয়লারের প্রেসার তো 4 কেজি আছে। এখন আপনি ভাবলেন যে আচ্ছা ঠিক আছে 4 কেজি আছে, যেহেতু আমি একটু সমাধান করার চেষ্টা করি, সমাধান করে দিলেন, চলে গেলেন, তারপরের দিন এসে আবার দেখলেন যে ওই রকমই 4 কেজিতেই বয়লারটা চলতেছে, 5 কেজি উঠতেছে না। অনেক কিছু করার পরে, অনেক কেরামতি করার পরে তারপরে 5 কেজি উঠে। তো এই যে সমস্যাগুলা, এইটা আপনার অপারেটর দেখে ওইভাবেই চুপ করে বসে আছে। আপনি এই রিপোর্টও দেখেন নাই, বয়লারের কাছে দিনে হয়তো বা 2 বার 4 বার বা 6 বার গেছেন। আপনি ইঞ্জিনিয়ার হিসেবে আপনার আরো দায়িত্ব আছে, সেগুলা পালন করতেছেন। এখন সবসময় তো আপনারও বয়লারের দিকে তাকিয়ে থাকা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি দেখেন নাই, এই রিপোর্টগুলোও দেখতে পান নাই, যার ফলে আপনি বুঝতে পারতেছেন না যে আপনার বয়লারের ইফিসিয়েন্সিটা কেমন। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে ফ্লোর থেকে বারবার কমপ্লেন জানাচ্ছে যে বয়লারের স্টিম প্রেশার কম, বয়লারের স্টিম প্রেশার কম। তখন আপনি মূলত তাদেরকে যদি ধরতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, লগবুক যায় দেখতে হবে যে লগবুকে কতটুকু প্রেশার দেখাচ্ছে। লগবুকে যদি 5 কেজি দেখায় আর যদি আপনার প্রোডাকশন সেকশন থেকে দেখায় যে 2 কেজি প্রেশার আছে, তার মানে হয়তো বা লাইনে সমস্যা থাকতে পারে, কিন্তু বয়লারে উৎপাদনটা ঠিক হচ্ছে কিনা সেটা আপনাকে চেক করার জন্য লগবুকে লিখে রাখতে হবে। একইভাবে বয়লারের টেম্পারেচার কত আছে স্টিমের, বয়লারে ওই সময় কতটুকু স্টিম জেনারেট হলো, অর্থাৎ 1 ঘন্টায় কতটুকু জেনারেট হচ্ছে। আগের দিন যদি 8টার সময় রিডিং নেন, পরের দিন 8টার সময় গিয়ে কতটুকু রিডিং পেলেন, এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার বয়লারের স্টিমটা কতটুকু জেনারেট হয়েছে। এই ক্ষেত্রে আপনি আর একটা বিষয় বুঝতে পারবেন যে বয়লারের ইফিসিয়েন্সি কতটুকু দিচ্ছে, যে আমার গ্যাস খরচ হয়েছে 50 মিটার কিউব, স্টিম উৎপাদন হয়েছে 1 টন, তার মানে এইটা মোটামুটি ভালো ইফিসিয়েন্সি আছে। এখন যদি আপনার স্টিম কতটুকু উৎপাদন হয়েছে সেটা না বুঝতে পারেন, আপনার বয়লারে গ্যাস খরচ 50 মিটার কিউব হইলে কি আর 200 মিটার কিউব হইলে কি, আপনি তো বুঝতে পারতেছেন না যে আপনার স্টিম কতটুকু উৎপাদন হয়েছে। সেজন্য অবশ্যই আপনাকে এই ধরনের ফ্লো মিটার ব্যবহার করতে হবে, করে স্টিম কতটুকু উৎপাদন হচ্ছে সেটা জানতে হবে। এরপরে টোটাল সাপ্লাই কতটুকু হচ্ছে, টোটাল কত টন উৎপাদন হচ্ছে, এগুলো আপনি লিখলেন। যেহেতু আপনি আপনার বয়লারে ফুয়েল হিসেবে ন্যাচারাল গ্যাস ব্যবহার করতেছেন, তেল ব্যবহার করতেছেন, কিংবা অন্যান্য জ্বালানি ব্যবহার করতেছেন, এই ক্ষেত্রে সেই জ্বালানিগুলার প্রেশার কতটুকু থাকতেছে, সেই জ্বালানিগুলা কতটুকু ব্যবহার হচ্ছে, সেই জ্বালানিগুলা কি পরিমাণে এই সময় ব্যবহার হচ্ছে, এইগুলা আপনাকে লিখে রাখতে হবে। তাহলে যেটা বুঝতে পারবেন যে আপনার বয়লারের গ্যাস খরচটা কেমন হচ্ছে, সেই অনুযায়ী আপনার বয়লারের স্টিম উৎপাদনটা কেমন হচ্ছে। এখন আপনি স্টিমের ফ্লো মিটার লাগিয়ে রেখেছেন, গ্যাসের যে ফ্লো মিটারটা আছে সেটা আরএমএস রুমে আছে, ওইখানে আপনি যাইতেই পারেন না, বা আপনার অপারেটর সকালবেলা গিয়ে লিখতে হবে, সেজন্য আলসেমি করে নিজের ইচ্ছা মতন লিখে দেয়। তাহলে কি হবে, গ্যাসের ফ্লো মিটারে একটা লেখা আছে বা ওই ফ্লো মিটারে একটা রিডিং আছে, আপনার অপারেটর একটা ইচ্ছাকৃতভাবে লিখে রেখেছে, আপনি ধরতে পারবেন না বা বুঝতে পারবেন না। সেজন্য যেটা করতে হবে, অবশ্যই প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় আপনার এই গ্যাসের ফ্লো, তেলের ফ্লো, তেল কতটুকু খরচ হচ্ছে, গ্যাস কতটুকু খরচ হচ্ছে, এইগুলা লিখে রাখতে হবে, তাহলে হিসাব করা যাবে। অন্যথায় আপনি মাস শেষে হিসাব করতে পারবেন না যে আপনার বয়লারে অরিজিনালি কতটুকু খরচ হয়েছে, কতটুকু ব্যবহার হয়েছে, কতটুকু উৎপাদন হয়েছে, আর কতটুকু লস হয়েছে। এরপরে আপনি বয়লারে ব্লো ডাউন করবেন। এখন যদি এরকম হয় আপনি প্রত্যেক ঘন্টা পর পরই ব্লো ডাউন করতেছেন, আপনার মন চাইলো গিয়ে একবার ব্লো ডাউন করলেন, আপনার মন চাইলো সারাদিন পরে একবার ব্লো ডাউন করলেন, এভাবে ব্লো ডাউন করলে বয়লারের ভিতরে হয় স্কেল অতিরিক্ত জমে যাবে, অথবা
পানি অতিরিক্ত বের হয়ে ব্রয়লারের এফিসিয়েন্সি কমে যাবে। এই জন্য আপনি কখন কখন ব্লো ডাউন করতেছেন সেটাও অবশ্যই লিখে রাখতে হবে। দেখা গেল যে আপনি আজকে 4 ঘন্টা পরে ব্লো ডাউন করেছেন, কেন ব্লো ডাউন করেছেন? টিডিএস বেড়ে গেছে 4 ঘন্টা পর। কালকে গিয়ে আপনি 10 ঘন্টা পরে ব্লো ডাউন করেছেন, এটা লিখে রেখে গেছেন। তো আপনি কেন 10 ঘন্টা পরে ব্লো ডাউন করলেন? আপনার ব্রয়লারে তো টিডিএস বেড়ে গেছিল আগের দিন 4 ঘন্টা পরে, বা রেগুলার 4 ঘন্টা পর পর ব্লো ডাউন করা লাগে। তাহলে আপনি 10 ঘন্টা পর কেন করলেন? এইটা আপনি জবাব চাইতে পারবেন আপনার অপারেটরের থেকে। অন্যথায় সে ব্রয়লারটা ব্লো ডাউন করতেছে কিনা বা ব্রয়লারে ব্লো ডাউন আদৌ করার প্রয়োজন হচ্ছে কিনা, এগুলা আপনি ধরতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সে তো না করেও লিখে রাখতে পারে। এখন না করে লিখে রাখতে পারে সেইটা কতদিন? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, একটা কথা আছে। সেই ক্ষেত্রে দেখা গেল যে সে এসে এখানে লিখে রেখেছে। তো লিখে রাখলো কেন? এটা লিখেছে 10টার সময়, আপনি গিয়ে 9টার সময় চেক করে দেখতেছেন যে অগ্রিমভাবে মানে আগে থেকেই লিখে রেখেছে, তাহলে আপনি ধরতে পারবেন। তারপরে ধরেন আজকে 10টার সময় সে ব্লো ডাউন করলো, আপনি দেখেছেন 10টার সময় ব্লো ডাউন করেছে। পরের দিন 10টার সময় গিয়ে দেখলেন যে ওই সময় ব্লো ডাউন করে নাই, অথচ সে অলরেডি লিখে ফেলেছে। অথবা আপনি দেখলেন যে সন্ধ্যা 6টা বেজে গেছে, তারপরেও সে ব্লো ডাউনের কোনো তথ্য লেখা নাই। তখন আপনি ধরতে পারবেন যে তোমার তো 6টার সময় বা 10টার সময় ব্লো ডাউন করার কথা, এখনো তুমি লেখো নাই কেন? তখন সে ওইটা অবহেলার করবে না, সেই ক্ষেত্রে রেগুলার করবে। অন্যথায় আপনিও ধরেনও না, আপনি জিজ্ঞাসা করলে সে শুধু বলে, ওইটাই আপনার বিশ্বাস করতে হয়, কারণ কোনো লিখিত ইয়া নেই, এভিডেন্স নাই। এরপরে আসি গেজ গ্লাস টেস্ট। গেজ গ্লাস টেস্টটাও সেম। যখন আপনার গেজ গ্লাসটা টেস্ট করা প্রয়োজন, দিনে একবার হতে পারে, শিফটে একবার হইতে পারে, বা 2 দিন 3 দিন পর পর একবার হইতে পারে। এইটা মূলত রেগুলার করা উচিত। সেই ক্ষেত্রে প্রত্যেকদিন কমপক্ষে একবার গেজ গ্লাস টেস্ট করা উচিত। এটা হচ্ছে রুলস অনুযায়ী। এখন যদি আপনি মনে করেন যে না, আমার ব্রয়লারের হাই প্রেশার ব্রয়লার, এটা যখন হচ্ছে যে প্রেশারটা লো হয় ব্রয়লারে, সেই সময় গেজ গ্লাসটা টেস্ট করতে হয়, এখন প্রেশারটা লো হচ্ছে না, এক্ষেত্রে আমি টেস্ট করতে পারতেছি না, গ্লাসটা একটু দুর্বল আছে বা এই মুহূর্তে করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু আপনার ব্রয়লারে প্রত্যেক দিন কমপক্ষে একবার গেজ গ্লাসটা টেস্ট করতে হবে। এরপর লো টেস্ট, এটা হচ্ছে লো ওয়াটার কাট অফ টেস্ট বা লো টেস্ট বলা হয় এটাকে। আপনি ব্রয়লারটা যে রানিং করেছেন, করার পরে সারাদিন যে ব্রয়লারটা চললো, এই ক্ষেত্রে ব্রয়লারের যে মুভরি সিস্টেম আছে বা যেই ওয়াটার লেভেল সেন্সরটা আছে, ওইটাতে যদি ময়লা জমে থাকে, তাহলে আপনার ব্রয়লারের মধ্যে পানির লেভেল কমে গেলেও সে বুঝতে পারবে না। এই ক্ষেত্রে আপনাকে শিফটে এসে সারাদিনে কমপক্ষে একবার আপনার ব্রয়লারের এই লো ওয়াটার কাট অফ টেস্ট করতে হবে, যেন ব্রয়লারে পানির লেভেল কমে গেলে আপনাকে অ্যালার্ম দিচ্ছে কিনা এটা বুঝতে পারেন। এই ক্ষেত্রে পরবর্তীতে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে। অর্থাৎ আপনি যেহেতু প্রত্যেকদিন টেস্ট করতেছেন যে পানির লেভেল কমে গেলে সে সংকেত দিচ্ছে কিনা, সেই ক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা মানে অটোমেটিকলি কমে যাবে। এরপরে আসি সেফটি ভালভ টেস্ট। আপনি যে 1 মাস পর পর আপনার ব্রয়লারের সেফটি ভালভগুলো টেস্ট করতেছেন, এটা আপনাকে অবশ্যই নির্দিষ্ট দিনে লিখে রাখতে হবে। এই যে এখানে দেখিয়েছিলাম যে এটা কত তারিখের ইয়ার লগবুক, এটা হচ্ছে ধরেন আজকে 20 তারিখের লগবুক। আপনি আজকে ব্রয়লারের কি করেছেন? সেফটি ভালভ টেস্ট করেছেন। এই ক্ষেত্রে এইখানে সুন্দরভাবে ইয়া দিয়ে কলম দিয়ে লিখে রাখলেন যে 20 তারিখ আজকে ব্রয়লারের সেফটি ভালভ টেস্ট করা হয়েছে। এরপরে আসি পরের মাস যখন শুরু ইয়া হবে, পরের মাসের 20 তারিখে গিয়ে আপনি আবারও এখানে লিখলেন যে আজকে 20 তারিখ, আজকে 19 তারিখ, আজকে 23 তারিখ, আজকে সেফটি ভালভটা টেস্ট করা হয়েছে। তখন আপনার ব্রয়লারের ইন্সপেক্টর যে আসবে, সে এসে এইটা দেখবে এবং এটা খুঁজবে যে আপনি প্রত্যেক মাসে রেগুলার সেফটি ভালভ টেস্ট করেন কিনা এবং সেই ক্ষেত্রে লিখেন কিনা। আর যদি না লিখেন, সেই ক্ষেত্রে ওই যে ঝামেলার কথা প্রথমে বললাম, ওই ধরনের ঝামেলা ফেলবে আপনাকে। বিভিন্ন রকম প্রশ্ন করবে, সহজে আপনাকে অনুমতি দিবে না, এরকম ঝামেলা করবে ঘুরিয়ে ফিরিয়ে, তারপরে দেখা যাবে যে জরিমানা দিয়ে তারপরে আপনাকে অনুমতি নিতে হচ্ছে। এরপরে ফ্লু গ্যাসের টেম্পারেচার। আপনি যখন প্রত্যেক ঘন্টায় ব্রয়লারের ভিতরে ফ্লু গ্যাসের টেম্পারেচার কতটুকু থাকতেছে সেটা লিখে ফেলতেছেন, তখন আপনি এই টেম্পারেচারগুলো পরিবর্তন হইলে বুঝতে পারবেন। অন্যথায় টেম্পারেচার কত আছে এটা অপারেটরও দেখে না, আপনিও দেখেন না, মাস শেষে গিয়ে টেম্পারেচার অতিরিক্ত বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি দেখলেন যে ব্রয়লারের এফিসিয়েন্সি কমে গেছে। এখন কেন কমেছে কিছু খুঁজে পাচ্ছেন না, লাস্টে একটা ইয়া করবেন যে হয়তোবা ব্রয়লার অপারেটরের দোষ বা যে কোনো একটা দোষ ধরে নেবেন। কিন্তু আপনার উচিত ছিল
ফ্লু গ্যাসের টেম্পারেচারটা কন্টিনিউয়াসলি চেক করা, যে এই ফ্লু গ্যাসের টেম্পারেচারটা কেমন থাকতেছে। সপ্তাহের শুরুতে যদি 180 থাকে, সপ্তাহের শেষে যদি যায় 190 হয়ে যায়, তার মানে বয়লারের ভিতরে স্কেল জমা হচ্ছে, সুট জমা হচ্ছে, যার ফলে টেম্পারেচারটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। এগুলা অ্যানালাইসিস করলে তখন বুঝতে পারা যায় যে মূলত বয়লারের অবস্থাটা কি। এরপরে স্ট্যাক টেম্পারেচারটা মূলত বলা হয় ইকোনমাইজার, তারপর এআরপি হেটারের পরে যেটা টেম্পারেচার থাকে সেটা। অর্থাৎ আপনার বয়লারে যে একাধিক যন্ত্রাংশ ব্যবহার করেছেন ওই ফ্লু গ্যাসের টেম্পারেচারগুলো ব্যবহার করার জন্য, তার পরবর্তীতে অর্থাৎ একেবারে শেষ প্রান্তে গিয়ে যে টেম্পারেচারটা পাচ্ছেন সেটাকে স্ট্যাক টেম্পারেচার বলা হয়। এইটা কত থাকতেছে, দেখা গেল যে সব মেশিনারিজ ঘুরে গিয়ে আপনার স্ট্যাক টেম্পারেচার থাকে 90°C। এখন এই ক্ষেত্রে আজকে আছে 90, কালকে আছে 90, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এটা লিখেছেন, এরকম ভাবে লিখতেছেন, লিখতে লিখতে আপনার বয়লারের দেখা গেল যে মাস শেষে হয়ে গেছে 95। তার মানে আপনি বুঝতেছেন হয়তো বা কোনো কারণে আপনার এই যে ইকোনমাইজার আছে, ইআরপি হিটার আছে, তারপরে স্টিম সুপার হিটার আছে, এগুলাতে হয়তো বা স্কেল তৈরি হয়েছে, কারণ আমি ফ্লু গ্যাসের টেম্পারেচার ঠিক পাচ্ছি, স্ট্যাক টেম্পারেচারটা কমে যাচ্ছে বা স্ট্যাক টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো একটা সমস্যা হয়েছে এই মেশিনারিজ গুলার মধ্যে, তখন আপনি এটা বুঝতে পারবেন। এরপরে স্ট্যাক ওটু যেগুলাতে মূলত অনলাইন অক্সিজেন অ্যানালাইজার থাকে, সেগুলোর ক্ষেত্রে এগুলো লিখতে হবে। বয়লারের ডাম লেভেল কতটুকু আছে সেটা অবশ্যই লিখতে হবে প্রত্যেক ঘন্টায়, যে আপনার বয়লারে পানির লেভেলটা, অর্থাৎ পানির লেভেল 55 আছে নাকি 60 আছে নাকি 40 আছে নাকি 30 আছে, আপনি কোন রেঞ্জে চালান বয়লারটা এবং সেটা মেনটেন হচ্ছে কিনা এটা লিখতে হবে। এরপরে অপারেটর যে থাকবে সে সিগনেচার করবে। যারা মূলত অপারেটর থাকবে তারা যদি কোনো ধরনের অবজারভেশন পায়, কোনো সমস্যা পায়, সেই ক্ষেত্রে রিমার্কে লিখে রাখবে। দেখা গেল যে এই ঘন্টায় সে লিখতে পারে না এই চেকলিস্টটা বা এই লগবুকটা সে লিখতে পারে নাই, কেন লিখতে পারে নাই, সে মেইনটেনেন্সের কাজে ব্যস্ত ছিল, সে এখানে লিখে দিল যে মেইনটেনেন্সের কাজে ব্যস্ত থাকার কারণে লগবুক লেখা হয় নাই, শেষ। এরপরে আপনি ইঞ্জিনিয়ার হিসেবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এই লগবুকটা চেক দিবেন এবং সেই ক্ষেত্রে আপনি সিগনেচার করবেন। যদি কোনো কারণে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সম্ভব না হয়, আপনি 6 ঘন্টা পরে এসে, 4 ঘন্টা পরে এসে এটা চেক করে যাবেন এবং সিগনেচার করে যাবেন। এক্ষেত্রে আপনার অপারেটর যারা আছে তারা অবহেলা করতে চাইবে না, বা অবহেলা করতে চাইলেও তারা ভয় পাবে যে ইঞ্জিনিয়ার তো এসে চেক করে যাবে, এই ক্ষেত্রে যদি উল্টাপাল্টা দেখে তাহলে আমার উপরে প্রেশার আসবে। আমরা যখন একটা বয়লার মেইনটেনেন্স করব, তখন সেই বয়লারে কি ধরনের মেইনটেনেন্স করা হয়েছে সেটা অবশ্যই খাতায় লিখে রাখতে হবে। যদি না লিখে রাখি এবং সেই ক্ষেত্রে যদি বয়লারের ইন্সপেক্টর এসে দেখে যে আমি কোনো ধরনের রিপোর্ট লিখি নাই, তাহলে তারা ধরে নেবে যে আপনার বয়লারটা সঠিকভাবে পরিচালনা হচ্ছে না। তখন আপনার বয়লারে যারা অপারেটর আছে তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, এবং আপনার যারা ইঞ্জিনিয়ার আছে, ম্যানেজার আছে, তাদেরকে বিভিন্ন রকম কথা শুনিয়ে যাবে যে আপনারা এই লগবুকগুলো মেনটেন করেন না কেন। এবং এটাও হবে যখন আপনার বয়লারটা ইন্সপেকশনে আসবে, তখন তারা সারা বছরের ইন্সপেকশনগুলো দেখবে, কারণ আপনার বয়লারে টিউব লিকেজ হইলে সেটা রিপেয়ার করেছেন কিনা, বা প্রেশার পার্টসে কোনো কাজ করেছেন কিনা সেগুলো লেখা আছে কিনা, এবং সেটা কবে করা হয়েছে, কি ধরনের কাজ করা হয়েছে, আপনার বয়লারের কোন ধরনের মেনটেনেন্স করা হয়েছে, মান্থলি মেনটেনেন্স নাকি শিডিউল মেনটেনেন্সে 6 মাস পর মেনটেনেন্স করেছেন, 1 বছর পরে মেনটেনেন্স করেছেন, সেগুলো কবে কবে কত তারিখে কত তারিখে করেছেন সেগুলো অবশ্যই লিখে রাখতে হবে। তাহলে কি হবে, তাহলে আপনার এই বয়লারটা অনুমতি পেতে সুবিধা হবে। এবং সেই ক্ষেত্রে যদি কোনো একটা সমস্যা হয়েও থাকে, ধরেন আপনার বয়লারে টিউব লিকেজ হয়েছিল, আপনারা কাজ করেছেন কিন্তু ওই তথ্যটা লিখেন নাই, এই ক্ষেত্রে তারা এসে খুঁজে খুঁজে যদি না পায় তাহলে তারা বুঝবে যে হ্যাঁ টিউব লিকেজ হয়েছে, কাজ করার নাই। যদিও এ ধরনের সমস্যা হলে অবশ্যই গভর্নমেন্টকে জানিয়ে তারপরে এই কাজগুলো করতে হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, যেহেতু গভর্নমেন্টকে জানাইলে বিভিন্ন ধরনের ঝামেলা করে তারা, তারপরে অডিটে আসে, ইন্সপেকশনে আসে, তারপরে এখানে ঘুষ বা বিভিন্ন রকম ঝামেলা আছে, আপনারা সবাই জানেন এগুলো। তো এই রকম ঝামেলার কারণে মূলত সচরাচর জানাতে চায় না। তো সেইগুলা যদি না জানান, জানাইলে মূলত ভালো, যে কোম্পানির টাকা গেলে কোম্পানির যাক, কিন্তু আপনার বয়লারটা সুরক্ষিত থাকলো। আর যদি না জানিয়ে কাজ করেন সেই ক্ষেত্রেও এখানে যদি লিখা থাকে তাহলে সে এসে দেখবে যে তাকে জানান নাই, আপনি লিখে রেখেছেন যে ধরনের কাজ করেছে। সেই ক্ষেত্রে এখানে যদি ওইরকম হয়, মূলত চুরি বিদ্যা শিখিয়ে দিচ্ছে আর কি, যদি ওইরকম কেউ করে তাহলে এখানে লেখা যাবে না। আর যদি
আপনি ভালোভাবে আপনার বয়লারটা পরিচালনা করতে চান, তাহলে অবশ্যই যেই কাজগুলো করবেন, যেই ধরনের কাজ হোক, ছোট হোক বড় হোক, সেগুলো অবশ্যই এই রকম একটা মেইনটেনেন্স লগবুকে লিখে রাখতে হবে। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যখন আপনার বয়লারে কোনো ধরনের দুর্ঘটনা হবে, তখন সর্বপ্রথম এটার প্রেশার আসবে বয়লার অপারেটর, ইঞ্জিনিয়ার, ম্যানেজারদের উপরে। যদি এখানে আপনি বয়লারটা মেইনটেনেন্স করার জন্য 5 লাখ টাকা ব্যয় হয়, কোম্পানি 5 লাখ টাকা ব্যয় করবে, আপনি যদি তাদেরকে বুঝাইতে পারেন। আর যদি আপনি না বুঝাইতে পারেন, তাহলে দেখা যাবে যে তারা বলবে যে আচ্ছা, সরকারকে জানাইলে তারা আসবে, কবে আসবে না আসবে, আমাদের শিপমেন্ট ক্যান্সেল হবে, বিভিন্ন কথা। তোমরা কাজ করে ফেলো, আমরা দেখব, যখন আসবে তখন প্রয়োজন একটা প্যাকেট ধরিয়ে দেবো। এরকম যদি হয়, তাহলে বয়লারটা পরবর্তীতে দুর্ঘটনা ঘটলে দিন শেষে আপনি ম্যানেজার, আপনি ইঞ্জিনিয়ার, আপনাদেরকেই এটার খেসারত দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে 2 বছরের জেল, 2 লাখ টাকা জরিমানা, এটা আপনার গুণা লাগতে পারে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, কোম্পানির টাকা গেলে কোম্পানি বুঝবে সেটা, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন সেটা যেন সঠিকভাবে হয়। কারণ আপনি আমি সবাই যদি দুর্নীতির সাথেই থাকি, তাহলে এই দুর্নীতিগুলো রোধ করা যাবে না। দিন শেষে আপনি আমি যদি পরিবর্তন হই, তাহলেই দেশটা পরিবর্তন হবে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আর একটা কথা বলে রাখি, এই যে 3টা লগবুক দেখিয়েছি, এই 3টা লগবুকের আপনাদেরকে করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে লগবুক আপনার বয়লার যেটা আছে, এই বয়লার অনুযায়ী তৈরি করে আমাকে পার্সোনালি শেয়ার করবেন, এবং যদি আপনার নির্দিষ্ট কোনো ফরম্যাট থাকে, সেই ফরম্যাট অনুযায়ী তৈরি করে আমাকে দিতে পারেন। অথবা যদি আপনি শুধুমাত্র এইখানে এই ধরনের লগবুক দেখেন, গুগলের দেখে বা ইউটিউবে যখন আমি ভিডিওটা আপলোড করব, ভিডিওটা দেখে ধারণা নিয়ে আপনার মন মতন করে একটা লগবুক তৈরি করবেন, করে আমাকে শেয়ার করবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার জানতে চাচ্ছিলাম যে বলছিলেন ওয়াটার ফ্লোমেট্রি দিয়ে আমরা জানতে পারবো বয়লারে কি পরিমাণ পানি প্রবেশ করছে, বাট স্টিমের ক্ষেত্রে হিসাবটা আমি বুঝি নাই স্যার, এটা আমরা কিভাবে বুঝতে স্টিমের পারবো? ফ্লো মিটার থাকে, স্টিম কতটুকু কনজাম্পশন হচ্ছে সেটা দেখা যায় স্টিম ফ্লো মিটার দিয়ে। সেম পানির মতনই, ও গ্যাসের যে ফ্লো মিটার আছে, পানির ফ্লো মিটারও সেম, স্টিমের ফ্লো মিটারও সেম। এগুলা এক একটা এক এক জায়গায় ব্যবহার করা হয়, এক একটার জন্য এক এক ধরনের তৈরি করা হয় আর কি। যেমন আপনি মনে করেন যে নর্মাল পানির টেম্পারেচার থাকে 40-45 ডিগ্রি। এখন আপনি যদি ফিড ওয়াটারের টেম্পারেচার বাড়ান, সেই ক্ষেত্রে আপনার টেম্পারেচার কত থাকবে? ম্যাক্সিমাম 95, 100, 120 এইরকম থাকবে। তো আপনার ফিড ওয়াটারের টেম্পারেচার যদি 120 থাকে, স্টিমের টেম্পারেচার নিশ্চয়ই 250, 300 এরকম হবে সাপোজ। তো 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেওয়ার জন্য অবশ্যই আপনি পানির ফ্লোমিটার একটা নিয়ে গিয়ে স্টিমের লাইনে লাগিয়ে দিতে পারবেন না। সেজন্য স্টিমের ফ্লোমিটারগুলো আলাদা লাগানো হয়, পানিরগুলো আলাদা লাগানো হয়, গ্যাসেরগুলো আলাদা লাগানো হয়, কারণ এগুলার ভেলোসিটির কারণে বা এগুলার ঘনত্বের কারণেও এগুলার রিডিং দেওয়ার ক্ষেত্রে আলাদা আলাদা রিডিং দেয়, মানে তৈরি করা থাকে ওই রকম ভাবে আর কি। সেজন্য আলাদা ফ্লোমিটার লাগাইতে হবে। আর কারো কোনো প্রশ্ন? স্টিম ফ্লোমিটার ছাড়া তো আমাদের এটা জানা সম্ভব না যে কি পরিমাণ স্টিম আমরা তৈরি করতে পারতেছি। না, ফ্লোমিটার ছাড়া আপনি জানতে পারবেন না। আর স্যার আচ্ছা স্যার, আমাদের তো ফ্লোমিটার নাই সেই জন্য বললাম, আর ফ্লোমিটারটা সেটিং করা লাগে তাহলে কি স্যার স্টিম যেখানে তৈরি হয় মেইন যে স্টিম লাইন ওইটার মধ্যে সেট করা লাগে নাকি এটা স্টিম ফ্লোমিটারটা? আপনি এই স্টিম ফ্লোমিটার ব্যবহার করতে পারবেন এক এক জায়গায়। যেমন আপনি যদি নির্দিষ্ট ফ্লোরের জন্য ব্যবহার করেন, দেখা যাচ্ছে যে আপনার 5টা ফ্লোর আছে, 5টা ফ্লোরে 5টা প্রোডাক্ট উৎপাদন করা হয়। সেই ক্ষেত্রে আপনার যদি শুধুমাত্র একটা ফ্লোমিটার বয়লারে লাগিয়ে রাখেন, কোনটাতে কতটুকু ব্যবহার হচ্ছে এটা তো আর আপনি বুঝতে পারবেন না, বছর শেষে ওইটাও হিসাব দেওয়া লাগে। তো ওইটার বিষয় বাদ, যদি আপনি শুধুমাত্র বয়লারের স্টিমটা জানতে চান, যে বয়লারের স্টিম আপনি শুধুমাত্র একটা জায়গায় ব্যবহার করতে চান বা এক জায়গাতেই খরচের জন্য ব্যবহার করতে চান, তাহলে শুধুমাত্র বয়লারের যেখান থেকে বের হয়েছে, স্টিমগুলো বের হচ্ছে, সে জায়গাতে লাগাবেন। সেটা হেডারের পরেও হইতে পারে, বয়লারের যে ফ্লো আছে, মেন স্টিম স্টপ ভালভ, তারপরেও হইতে পারে। আর কোনো প্রশ্ন? না স্যার, ওকে ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, যারা আপনারা অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছেন না, তারা পরবর্তীতে মার্কের ক্ষেত্রে কম মার্ক পাবেন, ঠিক আছে? তো সেজন্য অবশ্যই চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার।
আর এইখানে অ্যাসাইনমেন্ট নেওয়া কিংবা হচ্ছে যে আপনাদেরকে লিখতে দেওয়া পড়তে দেওয়া এগুলা মূলত আমার নিজের জন্য করতেছি না। এরকম চিন্তা করার কিছু নাই যে আমি অ্যাসাইনমেন্ট করিয়ে নিয়ে আপনার এই অ্যাসাইনমেন্টটা বিক্রি করব বা আপনার এই অ্যাসাইনমেন্ট দিয়ে আমি উপকৃত হব। এটা যদি আপনি করেন তাহলে আপনার মাথায় থেকে যাবে এবং পরবর্তীতে এটা আপনি কাজে লাগাতে পারবেন। অন্যথায় শুধুমাত্র এই ভিডিও দেখে ক্লাসের উপস্থিত থেকেই আপনার উপকার মানে কমপ্লিট হবে না। পরবর্তীতে এখান থেকে আপনার বেনিফিট হওয়ার চান্সটা খুবই কম। সেজন্য চেষ্টা করবেন যেই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্টগুলো যেন আপনারা কমপ্লিট করতে পারেন। শুধু মার্কের চিন্তা করেন না, মানে কাজে লাগাতে হবে এই চিন্তা করে এখানে কাজ করবেন। কারণ আপনারা সবাই ম্যাচিউরড হয়ে গেছেন, আপনাদের আলাদাভাবে বোঝানোর মতন কিছু নেই। ঠিক আছে তো? স্যার আরেকটা বিষয়, হ্যাঁ, জি জি। সেটা ভাইয়া, সেটা হচ্ছে স্যার যে আমাদের বয়লারটা 10 কেজি প্রেসারের, হুম নেম প্লেটে দেওয়া আছে 10 কেজি প্রেসার। সেক্ষেত্রে আমরা সবসময় 5 কেজি প্রেসারই চালাই, আমাদের ডাইনিং ফ্লোরের জন্য 5 কেজি হইলেই হুম ফ্লোর হয়ে যায়, বেশি দরকার নেই। হুম। এখন যেহেতু এটা 10 কেজি বয়লার, সেক্ষেত্রে আমি যে 5 কেজি করতেছি, এটা কি যদি আমি 6 কেজি কিংবা 7 কেজি করি, সেক্ষেত্রে কি আমার ফুয়েল কস্টিং কি কম বেশি হইতে পারে? এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে কম বেশি হবে, কিন্তু নির্দিষ্ট রেঞ্জেস বাইরে যাবে না। এটা হচ্ছে যখন আপনার বয়লারটা প্রেসার তৈরি করতেছে তখন তো তার অবশ্যই হিট জেনারেট করা লাগতেছে, হিট ছাড়া তো আর আপনার প্রেসারটা উৎপাদন হচ্ছে না। তো ওই হিটটা উৎপাদন করতে তো আপনার ফুয়েল প্রয়োজন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার ইয়াতে হচ্ছে যে ফুয়েলের কনজাম্পশনটা কিছু কম বেশি হবে, এরকম না যে আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে, কিছুটা কম বেশি হবে। না, আমার ফ্লোরে তো চাহিদা আছে, যেহেতু আমার ফ্লোরে যখন চাহিদা, মেশিন যখন বেশি চলে তখন চাহিদা বাড়ে, হুম। তখন দেখা যায় হাই পাওয়ারে চলতেছে, আবার যখন হ্যাঁ চাহিদা কমলে লোয়ে চলে। হ্যাঁ। সেই ক্ষেত্রে আমার এখন বেটার হবে কততে চালানো, যেহেতু 10 কেজি আমার আপনার বয়লার সেট, ফ্লোরের বয়লার ক্যাপাসিটি প্রেসার অনুযায়ী 10 কেজি, ফ্লোরে আমি সেটা জি। ফ্লোরের চাহিদা অনুযায়ী আপনি চালাবেন, কারণ আপনার অতিরিক্ত প্রেশার তুলে রেখে তো দরকার নেই। এবং অতিরিক্ত প্রেশার তুলে রাখলে আপনার বয়লারের অর্থাৎ আপনার মেশিনের লংজিভিটি কমে যাবে। সেই ক্ষেত্রে আপনি যেই প্রেশারটা প্রয়োজন হচ্ছে ওই প্রেশারে বয়লার চালাবেন। যদি বয়লারের মানে ফ্লোরে প্রয়োজন হয় 4 কেজি, আপনি 4 কেজিতে চালাইলেন, 4 কেজির কাছে 4.5 কেজিতে চালাইলেন। আপনার যদি 5 কেজি প্রয়োজন হয় আপনি ওই অনুযায়ী চালাবেন, আপনার ম্যাক্সিমাম প্রেশারে চালানোর প্রয়োজন নেই। ম্যাক্সিমাম বলতে স্যার, এখানে যদি আমি যদি 7 কেজি সেট করে রাখি, তখন দেখা গেছে আমারটা খুব দ্রুতই দেখা যাচ্ছে হাই পাওয়ারে চলার পর আবার কিছুক্ষণ পরে লোয়ে চলে আসবে। হুম। আবার আমি যদি